নমস্কার। ক্যাসেল অফ স্টোরিজে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আমাদের আজকের পরিবেশনা বহু প্রচলিত কাহিনীর ওপর ভিত্তি করে রাজকন্যা ও ব্যাঙ। শুনতে থাকুন আমাদের আজকের গল্প। অনেকদিন আগেকার কথা। এক রাজ্যে ছিল এক রাজা এবং রাজার মস্ত রাজ্য। তার এক তীরে ছিল তার রাজধানী। রাজধানীর পর থেকে শুরু হলো গহীন বন। রাজার ছিল এক মেয়ে, মেয়ে তো নয়, যেন পরী। অমন সুন্দরী এ রাজ্যে আর একটিও ছিল না। রাজধানীর পাশের বনের ধারে ছিল গাছে ছাওয়া এক সরোবর, টলটলে জল। সেই যে ছিল সরোবর, তারই পাশে যখন খুশি রাজকন্যা এসে বসে একা একা নিজের মনেই খেলা করত। যখনই গরম পড়ত তখন সে রাজপ্রাসাদ ছেড়ে এসে বসত সরোবরের ধারটিতে। কদম ফুলের মতো একটা সোনার গুলতি থাকতো তার হাতে। সেটাকে ওপরের দিকে ছুঁড়ত, আবার হাতে সেটিকে লুফে নিত। এই ছিল তার নিত্যদিনের খেলা। এক দুপুরে রাজকন্যা সরোবরের পাশে বসে তার সেই খেলা খেলছিল। এক সময় রাজকন্যা তো গুলতিটা ওপরের দিকে ছুঁড়েছে, কিন্তু যেই হাত বাড়িয়ে ওটাকে ধরতে গেল, ওটা তার হাতে না পড়ল মাটিতে। আর সেটা তুলে নেওয়ার আগেই গুলতি গড়িয়ে গিয়ে পড়ল সরোবরের জলে। গুলতির সঙ্গে সঙ্গে রাজকন্যার দৃষ্টিও গিয়ে পড়ল জলে, কিন্তু সেখানে অথই জল, তলার মাটি পর্যন্ত দেখা যায় না। সেটা হারিয়ে রাজকন্যা বেদম কান্না শুরু করলো। এমন কান্না যে আর কিছুতেই থামে না। এ কান্নার মাঝে সে শুনতে পেল কে যেন বলছে, রাজকন্যা, অমন করে কাঁদছো কেন? কি হয়েছে আমায় বলো। যদি তোমার দুঃখ আমায় জানাও, তবে আমি সে দুঃখ দূর করবার চেষ্টা করতে পারি। হঠাৎ মানুষের গলার আওয়াজ পেয়ে রাজকন্যার কান্না থেমে গেল। চারদিক সে তাকিয়ে দেখল, কিন্তু কেউ তো নেই ধারে কাছে। তবে কথা বলছে কে? শুধু একটা ব্যাঙ জল থেকে মাথা উঁচু করে তার ড্যাবড্যাবে চোখে তাকিয়ে আছে রাজকন্যার দিকে। রাজকন্যা চারপাশটা আবার ভালো করে দেখে নিয়ে বলল, আশেপাশে তো কেউ নেই, তবে কথা কে বলল? অমনি আবার সেই একই স্বরে শোনা গেল, আমি গো আমি এইদিকে সরোবরের জলে। ওমা, ওই জলে যে একটা ব্যাঙ ছাড়া আর কেউ নেই। ও ব্যাঙ বুড়ো, তুই কথা বলছিস নাকি? হ্যাঁ রাজকন্যা, আমিই কথা বলছি। তা তুমি কাঁদছো কেন? আমি কাঁদছি আমার সোনার কুলতিটা জলে পড়ে গেছে বলে। আচ্ছা, আমি তোমারও গুলতি তুলে দিতে পারি, কিন্তু যদি ওটা তুলে দিই তবে তুমি আমাকে কি দেবে আগে বলো। তুমি যা চাইবে তাই। তা আমি কাপড় চোপড় বা মণিমুক্ত, এমনকি তুমি যদি আমার সোনার মুকুট চাও তাও তোমাকে দিতে পারি। বলো কি চাও তুমি? ওই দামি পোশাকপত্র, মণিমুক্ত আর তোমার ওই রাজমুকুট, এসব তো আমার জন্য নয়, কাজেই আমি চাই না। আমি চাই তোমার ভালোবাসা, তোমার আদর যত্ন। আমি তোমার সব থেকে প্রিয় বন্ধু হব। তোমার সঙ্গে এক আসনে বসবো, এক থালায় খাবো, এক বিছানায় শোবো। তুমি যদি শপথ করো আমার এই ইচ্ছা পূরণ করবে, তবেই আমি জল থেকে তোমার ওই সোনার গুলতি তুলে এনে দেব। রাজকন্যা একটু ভেবে নিয়ে বলল, ঠিক আছে ব্যাঙ বাবাজি, তুমি যা যা বললে তাতে আমি রাজি। তোমার সব ইচ্ছে আমি পূর্ণ করব। মুখে সে কথা বলল ঠিকই, কিন্তু মনে মনে ভাবল, যত সব আদিক্ষেতা, ও যেন আবার জল থেকে উঠে এসে কিছু করতে পারবে।
ও ব্যাঙ ভাইদের সাথে ঘ্যাঙর ঘ্যাং না করে মানুষের খেলার সঙ্গী হতে পারে কখনো? এদিকে ব্যাঙ যেই শুনেছে রাজকন্যা রাজি, তখনই দিলে এক ডুব। এক নিমেষে কোথায় চলে গেল আর দেখাই গেল না। আর এক মুহূর্তে অমনি জলের ওপর ভেসে উঠল ব্যাঙ, মুখে সেই সোনার কদমফুলি গুলতি। জলের ধারে এসে ব্যাঙ ওটাকে ডাঙায় ছুঁড়ে দিল। রাজকন্যা তো হারানো গুলতি ফিরে পেয়ে একদম আহ্লাদে আটখানা। ওটাকে কুড়িয়ে নিয়ে আর কোনো দিকে না তাকিয়ে সে দৌড়ে বাড়ির দিকে চলে গেল। এদিকে ব্যাঙ তো পেছন থেকে চেঁচিয়ে বলছে, ওগো রাজকন্যে, থামো থামো, আমাকে সাথে নিয়ে যাও। আমি তোমার মতো অত চটপট ছুটতে পারি না যে। কিন্তু কে শোনে কার কথা? ব্যাঙ যতই ঘ্যাঙর ঘ্যাং করুক না কেন, রাজকন্যার আর সেদিকে কান দেওয়ার অবসর নেই। সে এক নাগাড়ে দৌড়ে গিয়ে পৌঁছলো প্রাসাদে, আর তারপরেই ভুলে গেল বেচারা ব্যাঙের কথা। পরদিন রাজকন্যা খেতে বসেছে সোনার থালে। রাজা, মন্ত্রী আর সব রাজার সভাসদরাও খেতে বসেছেন চারদিকে আসন পেতে। সবাই খাওয়া শুরু করবে এমন সময় প্রাসাদের দরজায় ধাক্কা পড়ল। ভেতর থেকে সবাই শুনল কে যেন দরজার বাইরে দাঁড়িয়ে আছে। রাজার আদেশে প্রাসাদের দরজা খোলা হলো। কিন্তু কই, দরজার বাইরে তো কেউ নেই, কেবল একটা ব্যাঙ বসে আছে। প্রাসাদের দরজা আবার বন্ধ হলো। রাজা জিজ্ঞেস করলে, প্রহরী, কে এসেছে এখন প্রাসাদে? কেউ ছিল না মহারাজ, কেবল একটা ব্যাঙ দরজার সামনে বসেছিল। ও কথা শুনে রাজকন্যার গতদিনের কথা সব মনে পড়ে গেল। তাকে বিচলিত দেখে রাজা জিজ্ঞেস করলে, কি রে মা, এত ভয় পেয়েছিস কেন? বাইরে যে কেবল একটা ব্যাঙ এসেছে, কোনো রাক্ষস নয়, ভয় পাওয়ার কি আছে? এমন সময় বাইরের থেকে ব্যাঙ বলে উঠল, রাজকন্যা, দরজা খোলো। কাল তুমি আমায় কথা দিয়েছিলে, আমি তোমার কাছে এসেছি, আমাকে নিজের কাছে নিয়ে চলো। ব্যাঙের কথা শুনে রাজা আবার জিজ্ঞেস করলে, কি চাই ওটা? আর তোমায় চিনলই বা কি করে? কাল জলের ধারে বসে যখন সোনার কুলতি নিয়ে খেলছিলাম, তখন সেটা জলে পড়ে যায়। ওটা হারিয়ে বসে বসে আমি কাঁদছিলাম। আমার কান্না শুনে ব্যাঙ এসে উপস্থিত হলো। তারপর সব ঘটনাটা শুনলো। তারপর তাকে আমার সাথী করতে হবে এই শর্তে আমাকে রাজি করিয়ে সে গুলতিটা জল থেকে তুলে দেয়। এখন সেই ব্যাঙটাই এসে দোরগোড়ায় বসে আছে। সবাই যখন বসে ব্যাঙের গল্প শুনছিল রাজকন্যার কাছে, তখন দরজায় আবার ধাক্কা পড়ল। সবাই শুনলেন ব্যাঙ চিৎকার করে বলছে, রাজার মেয়ে, দরজা খোলো। জলার ধারে যে শপথ করেছিলে তা কি তুমি ভুলে গেছো? আমাকে ভেতরে আসতে দাও রাজকন্যা। সব ঘটনা শুনে রাজা বলল, দেখো রাজকন্যা, কেউ তোমাকে বাধ্য করেনি তাকে কথা দিতে। এ সিদ্ধান্ত তোমার নিজস্ব ছিল। তুমি যা শপথ করেছো তা তোমাকে এখন মানতেই হবে। এখন যাও, ওটাকে গিয়ে নিয়ে এসো। এবার রাজকন্যা নিজে উঠে গিয়ে দরজা খুলল, আর সাথে সাথে থপথপিয়ে এসে ঢুকলো ব্যাঙটা। রাজকন্যা মুখ গোমড়া করে ফের আসনে বসে পড়ল। ব্যাঙটা তার কাছে এসে বলল, একটু সরে বসো রাজকন্যা, তোমার আসনে তোমার পাশে আমাকে বসতে দাও। রাজকন্যার বিশেষ ইচ্ছা ছিল না, কিন্তু রাজার ধমক খেয়ে তাকে একটু সরে বসতেই হলো। ব্যাঙটা পরমানন্দে তার পাশে গুটিসুটি হয়ে বসে বলল, তোমার থালাটা এত দূরে কেন? আমি যে নাগাল পাচ্ছি না। আরে, এগিয়ে নিয়ে এসো,
আমরা দুজনে যে একসঙ্গে খাবো কথা ছিল। কি আর করে রাজকন্যা, রাজার চোখের দিকে তাকিয়ে বাধ্য হই তাকে ব্যাঙের কথা মতো কাজ করে যেতে হলো। সবাই দেখছিল রাজকন্যার মুখ কেমন কালো করে বসে আছে, আর ব্যাঙটা পরমানন্দে সোনার থালায় খেয়ে যাচ্ছে। রাজকন্যাও খাচ্ছে বটে, কিন্তু তার প্রত্যেকটা গ্রাস যেন গলায় গিয়ে ফিরে আসতে চাইছে। খাওয়া শেষ হলে পরে ব্যাঙ বলল, আহ, খুব খেলাম, পেট ভরে ঠাঁই হয়ে গেছে, এখন খুব ঘুম পাচ্ছে। তাড়াতাড়ি তোমার বিছানা নিয়ে চলো, আমার আর তর্স হয়েছে না। গিয়েই তোমার পাশে শুয়ে ऐसा ঘুম দেব। এইসব দেখে রাজকন্যা রীতিমতো কান্না পেল। সে ফোঁপাতে শুরু করে দিল। ব্যাঙের ভয় সে অস্থির হয়ে পড়ল। কিছুতেই আর এই হতভাগাটার হাত থেকে নিস্তার নেই। তার ধবধবে রেশমের বিছানায় এটা না শুয়ে ছাড়বে না। এবার রাজা ভীষণ চটে গিয়ে রাজকন্যাকে ধমক দিল। তোমার কাজের সময় যা শপথ করেছিলে, কাজ ফুরিয়ে গেলে তা বললে চলবে না। এ যা বলছে এখন তোমাকে তাই করতে হবে। রাজকুমারী অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বাধ্য হয়েই ব্যাঙটাকে 2 আঙ্গুলে তুলে ধরে নিয়ে চলল উপরে নিজের কক্ষে। তারপর তাকে এক কোণে রেখে দিয়ে রাজকন্যা পালঙ্কে শুয়ে পড়ল। ব্যাঙটা কিন্তু ওখান থেকে লাফিয়ে লাফিয়ে পালঙ্কের কাছে এসে বলল, আমার কিন্তু খুব ঘুম পাচ্ছে, আমাকে উপরে তুলে নিয়ে তোমার পাশে শুয়ে দাও। তোমায় যে আমি এই কক্ষে এনেছি তাই যথেষ্ট। পালঙ্কে শুতে হবে না, যেখানে আছো সেখানেই থাকো। তুমি যদি আমার কথা না শোনো তবে আমি তোমার বাবাকে বলে দেব। এই কথা শুনে রাজকন্যা গেল খুব রেগে। তারপর বিছানা থেকে নেমে ব্যাঙটাকে 2 আঙ্গুলে ধরে তুলে জোরে মেঝেতে একটা আছাড় মারল। ব্যাঙটা ছিটকে গিয়ে পড়ল মেঝেতে। তারপর যন্ত্রণায় কাতরাতে শুরু করলো। কিছু পর তার শরীর একেবারে শান্ত হয়ে গেল। সেই দেখে রাজকুমারী ভয় পেয়ে গেল খুব। রেগে গিয়ে সে বড় একটা ভুল করে ফেলেছে। এ কথা যদি রাজা মশাই জানতে পারেন তবে তার আর নিস্তার নেই। সে সাথে সাথে দৌড়ে গেল। ব্যাঙটির দেহ তখনও পড়ে আছে মাটিতে। ভয় ভয় সে 2 হাতে তুলে নিয়ে বিছানায় রাখল ব্যাঙটিকে। তারপর নানা চেষ্টা করেও ব্যাঙ মহাশয়ের চেতনা সে ফেরাতে পারল না। এই দেখে ভয় রাজকন্যা একেবারে নীল হয়ে গেল। সে ভাবল, হে ভগবান, এত নিষ্ঠুরভাবে আমার তাকে মাটিতে ছুঁড়ে ফেলা উচিত হয়নি। বাবা যদি জানতে পারে আমার আর নিস্তার নেই। ওর জ্ঞান যদি আর না ফেরে তবে আমি কি করব? ও ব্যাঙ বাবাজি, ওঠো না, ওঠো একবার। আমার বড় ভুল হয়ে গেছে, ওঠো না, শুনছো? এই বলে ভয় ও দুঃখে রাজকন্যা ব্যাঙের পাশে বসে কাঁদতে লাগলো। তখনই তার চোখের জল ব্যাঙের গায়ে পড়তেই তার চেতনা ফিরে এলো। চোখ খুলেই ব্যাঙ দেখল রাজকন্যা তাকে 2 হাতে তুলে নিয়ে কাঁদছে। রাজকন্যা, তুমি কাঁদছো যে? তোমার সোনার গুলতি কি আবার হারিয়ে গেছে? ব্যাঙের গলার স্বরে রাজকুমারী কান্না বন্ধ করে চোখ খুলে দেখল ব্যাঙের চেতনা ফিরে এসেছে এবং সে 2টি ড্যাবড্যাবে চোখে রাজকন্যার দিকে তাকিয়ে আছে। এই দেখে রাজকন্যা আনন্দে লাফিয়ে উঠল, 2 হাতে জড়িয়ে ধরল ব্যাঙটিকে।
তবে এবার আর তাকে রাজামশাইয়ের কাছে বকা খেতে হবে না। কিন্তু পর মুহূর্তেই তার মনে হলো, ব্যাঙ যদি রাজামশাইকে সব বলে দেয় তবে কি হবে? সে ব্যাঙকে তার রেশমের বিছানায় বসিয়ে জিজ্ঞেস করল, তোমার বড় লেগেছে বুঝি? তা লেগেছে বই কি। ক্ষমা করে দাও ব্যাঙ মশাই, আমি বুঝতে পারিনি। আমি কথা দিচ্ছি, এ ভুল আর কোনো দিনও হবে না। এবার যেন তোমার দেওয়া কথা ভুলো না। একদম ভুলবো না ব্যাঙ মশাই, তবে একটা অনুরোধ ছিল। আজ যা ঘটেছে তা যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। বাবা জানতে পারলে আমার আর রক্ষে নেই। ভয় পেও না রাজকন্যা, আমি এ কথা কাউকে বলবো না। আমি তোমাকে কথা দিচ্ছি। ব্যাঙের শপথে রাজকন্যার সব ভয় কেটে গেল। সে ব্যাঙকে নিজের কাছে টেনে নিয়ে ধন্যবাদ জানালো। তারপর খুব আদর করে তার মাথায় একটি চুমু খেলো, আর সাথে সাথে ব্যাঙের চারপাশ একটি সোনালি রঙের আলোয় ভরে উঠল। সেই উজ্জ্বল আলোয় সারা ঘর ভরে গেল। কিছু পরে সেই আলোর উজ্জ্বলতা কমে এলে রাজকন্যা দেখল তার সামনে দাঁড়িয়ে এক সুদর্শন সুপুরুষ। তাকে দেখে রাজকন্যা চমকে উঠল। তারপর বলল, তুমি কে? এই কক্ষে কি করে এলে? আগে তো এত সুন্দর সুপুরুষ এই রাজ্যে কখনো দেখিনি। ভয় পেও না রাজকুমারী, আমি যে সেই ব্যাঙ। ব্যাঙ? তা কি করে হয়? সে তো এক থপথপানি বুড়ো ছিল। আর তুমি যে কত সুদর্শন, ঠিক যেন কোনো রাজপুত্র। আমি সত্যি এক রাজপুত্র। এতগুলো দিন ওই ব্যাঙ হয়ে আমাকে থাকতে হয়, কারণ এক ডাইনি আমাকে অভিশাপ দিয়েছিল। কেমন অভিশাপ? রাজকন্যা, তোমাদের রাজধানীর পরে যে জঙ্গল শুরু হয়েছে, সে জঙ্গল শেষ হয়েছে আমাদের রাজ্যের সীমানায়। একদিন আমি আমার কিছু সৈন্য নিয়ে শিকারে বের হই। কিছু দূর গিয়ে আমার চোখে এক হরিণ পড়ে। আমি ঘোড়ায় চেপে সে হরিণটার পিছু নিই। খুব জোরে ঘোড়া ছুটিয়ে দিই। বেশ অনেকটা দূর আসার পর সেই হরিণটিকে আর দেখতে পাই না, আর আমার সৈন্য সামন্তরাও অনেক পিছনে পড়ে যায়। এতটা দূর আসার পর বেশ অনেকটা ক্লান্ত হয়ে গেছিলাম। কিছু দূর আরও এলাম ঘোড়ার পিঠে। তারপর আমার চোখে পড়ল সেই সরোবর। তখন আমি ঘোড়ার পিঠের থেকে নেমে ঘোড়াকে একটু জল খাইয়ে তাকে একটা গাছের সাথে বেঁধে দিই। নিজে সরোবরের জলে মুখ হাত ধুয়ে নিয়ে জল খাবো এমন সময় একটি কুৎসিত স্বরে আমি চমকে উঠলাম। ও মা, কি সুন্দর দেখতে! কে? তুমি বুঝি কোনো রাজপুত্তুর? তা রাজপুত্তুরই তো বটে। এমন সুন্দর চেহারা রাজপুত্রের না হয়ে যায় কই? রাজপুত্র দেখলে তার পেছনে দাঁড়িয়ে এক কুদর্শনা ডাইনি। গাল ভাঙা, সনের নুড়ির মতো তার চুল, কুচকোনো মুখের চামড়া, সামনের দাঁত দুটো কোদালের মতো বেরিয়ে আছে। তাকে দেখে রাজপুত্র বললে, কে তুমি? কি চাও আমার কাছে? আহা, কি ভারী গলার স্বর, কি পরিষ্কার গায়ের রং, বাদামি চুল, উজ্জ্বল চোখ। এত সৌন্দর্য যে আগে কখনো দেখিনি। তা রাজপুত্তুর,
তুমি কি আমায় বিয়ে করবে? কি, তুমি আমায় বিবাহের প্রস্তাব দিচ্ছ? তোমার মতো এক কুৎসিত ডাইনির সাথে বিয়ে করবে এক রাজপুত্র? এই চিন্তা এলো কি করে তোমার মনে? আমি কোনো দিনই এ প্রস্তাবে রাজি হব না। কি, তুই আমার প্রস্তাব ফিরিয়ে দিচ্ছিস? তোর এত বড় সাহস! আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর এই রূপ আর থাকবে না। কোনো রাজকন্যা তোর দিকে ফিরেও তাকাবে না। তুই একটা ব্যাঙ হয়েই এই সরোবরে থেকে যাবি। যেদিন কোনো সুন্দরী রাজকন্যা নিজের থেকে তোকে কাছে টেনে নেবে, সেদিন তুই শাপমুক্ত হবি। কিন্তু কোন রাজকন্যা একটা ব্যাঙকে নিজের সঙ্গী করবে, হ্যাঁ? এই শাপ থেকে মুক্তি তোর কোনোদিনও হবে না। কোনো রাজকন্যা তোকে ভালোবেসে কাছে টেনে নেবে না। তবে থেকে আমি সেই সরোবরে ব্যাঙ হয়ে থাকি। তোমায় দেখেছি সেখানে অনেকবার রাজকন্যা, কিন্তু কখনো তোমার দৃষ্টি আকর্ষণ করতে পারিনি। তাই সেদিন শাপ মুক্তির শেষ সুযোগটি ছাড়তে চাইনি। সে কারণে তোমার থেকে কথা নিয়েছিলাম। পরদিন রাজপুত্র রাজকন্যার কাছ থেকে বিদায় নেওয়ার আগে তাকে বললে, রাজকন্যা, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই অভিশাপ থেকে মুক্ত করার জন্য। তবে যাওয়ার আগে আপনার কাছে একটা শেষ অনুরোধ করতে চাই। যদি আপনার অনুমতি থাকে তবে আমি আপনাকে বিবাহ করতে চাই। আমি আপনার উত্তরের অপেক্ষায় রইলাম। এই বলে রাজপুত্র রাজকন্যার কাছ থেকে বিদায় নিয়ে তার রাজ্যে ফিরে গেলেন। এতদিন পর রাজা তার হারানো ছেলেকে ফিরে পেয়ে উৎসবে মেতে উঠলেন। রাজপুত্রের কাছে সব ঘটনা শুনলেন সে, এবং রাজপুত্রের মনের কথা জেনে রাজকন্যার জন্য শত উপহারের সঙ্গে রাজপুত্রের সঙ্গে বিয়ের প্রস্তাবও পাঠালেন। তারপর রাজকন্যা এবং তার পিতা সেই প্রস্তাবে সম্মতি জানালে ধুমধাম করে 1 মাস ধরে তাদের বিবাহ সম্পূর্ণ হলো। শুনছিলেন বহু প্রচলিত কাহিনী রাজকন্যা ও ব্যাঙ। আমাদের আজকের গল্পটি আপনাদের যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ক্যাসেল অফ স্টোরিজকে সাবস্ক্রাইব করুন। আমরা খুব শীঘ্রই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরব।